リリコが表紙飾ると出る雑誌もバカ売れ。誰もが認めるカリスマリリコさんです。興味深い顔だ。私これからあんたの彼とすっごいやらしいことすんのよ。舐めたぐらいで調子に乗ってんじゃねえよ。私たちは革命を起こしているのです。まさにヘルタースケルター、つまりしっちゃかめっちゃか。はじめまして。গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই সাইকোলজিক্যাল একটা হরর ডার্ক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে হেল্টার স্কেল্টার। এটার অর্থটা যে কি আমি জানি না, তবে এটা একটা জাপানিজ ডার্ক সিনেমা, এবং জাপানিজ ডার্ক সিনেমা কোন লেভেলের হতে পারে এটা অনুমান করতে পারছো নিশ্চয়ই, কারণ এই জাপানিজটাই দুনিয়ার যত এনিমে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তৈরি করে। তো যাই হোক, আমি আশা করছি এই সিনেমাটি তোমাদেরকে নিরাশ করবে না, কারণ সিনেমাটার আইএমডিবি রেট খুবই ভালো, 10-এর 6.4। তো যদি কোনো ব্রেক থাকে, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার গল্পটা শুরু হয় একটা সুন্দর জাপানি মেয়েকে দেখিয়ে, যার নাম হচ্ছে লিলিকো, যে সুপার মডেল হওয়ার পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও, যে কেবল কয়েক মাসের মধ্যেই খুবই ভাইরাল হয়ে গিয়েছে। অনলাইনে ঢুকলে খালি তাকে দেখা যায়, এবং জাপানের যে সাধারণ মেয়েরা রয়েছে তারা নিজেদেরকে ওর মতো সুন্দরী দেখাতে চায়। আর এর জন্যই লিলিকো নামের মেয়েটি সবার কাছে আইডল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কলেজে পড়া মেয়েদের কাছে লিলিকো তো মনে করো যে একটা ক্রেজ। আর তার এই পপুলারিটি দেখে সকল রকমের যে বিউটি ব্র্যান্ড রয়েছে, ধরো ওই যে মেয়েদের প্রোডাক্টের নাম তো যায় না, ধরো আশকারা বা ওই যে ঘোড়ার ডিম কি বলে, কসমেটিক সবার সাথে কাজ করতে চায়। এবং লিলিকোকে দেখে স্পষ্ট বোঝা যায় যে সে তার ড্রিম লাইফ কাটাচ্ছে, মানে প্রত্যেকটা মেয়ের জন্য এটা একটা ড্রিম লাইফ, এবং সে বর্তমানে যেখানে রয়েছে এই লাইফটা সে কখনো কল্পনাও করেনি। তবে তারপরেও তার লাইফে এত ফেম, এত পপুলারিটি, এত সৌন্দর্য, কিন্তু তাকে দেখে মনে হয় তার ভেতরে একটা অজানা ভয় রয়েছে, এবং লিলিকোর মনে হয় সবকিছু খুব শীঘ্রই শেষ হয়ে যেতে পারে। তার সৌন্দর্য, তার পপুলারিটি হয়তো সব ধ্বংস হয়ে যাচ্ছে। তো কেন তার এরকম মনে হয়? তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মিস্টার আসাদা নামের একজন পুলিশ ডিটেকটিভকে, যে তার সহকারী লিলিকোকে নিয়ে আলোচনা করছিল। তো ডিটেকটিভ আসাদার মতে লিলিকোর এই সৌন্দর্য আসল নয়, সে যতই বাইরে থেকে ঝকঝকে দেখাক তার শরীর দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এবং তার অ্যাসিস্ট্যান্ট তখন বলে, টিনেজ ছেলে মেয়েদের মধ্যে লিলিকোর এই ক্রেজ অনেক বেশি, আজকাল সবাই তার মতো হতে চায়। আর ডিটেকটিভ তখন বলে, আমাদের যত দ্রুত সম্ভব লিলিকোর এই সুন্দর দেখানোর পেছনের কালো সত্য সবাইকে জানানো দরকার, তা না হলে ভবিষ্যতে আরো অনেক ছেলে মেয়েরা তাদেরকে সুন্দর দেখানোর জন্য লিলিকোর মতো ভুল করে বসবে। তো এর পরের সিনে আমরা একটা প্রেস কনফারেন্স দেখতে পাই, যেখানে লিলিকো মিডিয়াওয়ালাদের সামনে বলছে যে সে খুব শীঘ্রই সিনেমায়ও কাজ করবে, এবং প্রেস কনফারেন্সের লোকেরাও লিলিকের এই সৌন্দর্যের ফ্যান ছিল। তো এই জন্য তারা প্রশংসার কোনো কমতিই রাখে না, এবং লিলিকো যেভাবে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিল তাতে স্পষ্ট বোঝা যায় যে সে তার সৌন্দর্য নিয়ে খুবই অহংকার করতে শুরু করেছে, মানে খুবই অ্যারোগেন্ট। আর নর্মালি সব জায়গার সাংবাদিকরাই মনে করো যে ওরা বিচি ছাড়া হয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশের সাংবাদিক, যে মোবাইল সাংবাদিক হয়েছে, এই যে কি সব বালসাল টিকটকার মিকটকার পেছনে ঘুরে ভাই 2 দিন পর পর যে সিন পার দেখি, এত বিরক্ত লাগে। তো যাই হোক, এর পরের সিনে আমরা লিলিকোকে দেখি তার মেকআপ রুমে, যেখানে নতুন কোনো একটা শুটের প্রস্তুতি চলছে, এবং আমরা দেখতে পাই সে সামান্য কথাতেই তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে মিশিকো, তার সাথে এত খারাপ ব্যবহার করে। এটা দেখে স্পষ্ট হয়ে যায় যে সে তার নিজের নাম, যশ, পজিশন নিয়ে খুবই অহংকারে রয়েছে। তো মিশিকো আসলে অ্যাসিস্ট্যান্টের চেয়ে এক প্রকার গোলামি বেশি, আর এর কারণে লিলিকো যতই ওর সাথে খারাপ ব্যবহার করুক এর জবাবেও কিছুই বলে না, কারণ ওর চাকরি দরকার। আর ঠিক তখনই লিলিকোর সঙ্গে দেখা করতে তার বয়ফ্রেন্ড নেম্বো আসে, এবং সেও বাকিদের মতো লিলিকোর সৌন্দর্যে মুগ্ধ। আর এখানে লক্ষ্য, লেম্বো কিন্তু একটা ধনী ব্যবসায়ীর ছেলে, এবং লিলিকো তার ফিউচার সিকিউর করার জন্য ওকে পছন্দ করে। মানে সৌন্দর্য তো সারা জীবন থাকবে না, এই ফেমে যদি ধনী একটা ছেলেকে বিয়ে করে বাচ্চা নেওয়া যায়। এবং আমরা দেখতে পাই ওরা কাউকে কেয়ারই করে না, একজন ধনী আর একজন পপুলার, তো সবার সামনে এক অপরের সামনে চুমু খেতে শুরু করে। যদি ওর শুটিং এর জন্য দেরি হচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্টের সাহস নিয়ে ওকে কিছু বলবে, কারণ লিলিকো এখন এত বড় স্টার হয়ে গিয়েছে যে তাকে কেউ কিছু বলারও সাহস পায় না। ওদের ভাব দেখে সবাই কেবিন ছেড়ে চলে যায়, এবং তারপর লিলিকো এবং ওই বয়ফ্রেন্ড ওইখানেই মনে করে রাশিয়া ইউক্রেন করে। তো যাই হোক,
লিলিকোর বয়ফ্রেন্ড কিন্তু লিলিকোকে নিয়ে অনেক বেশি অবসেসড, কারণ লিলিকো এখন তার পিক টাইমে রয়েছে। তো সে খুব ইনসিকিউরিটিতে থাকে কে আবার ওকে নিয়ে যাবে, এবং সে চায় লিলিকো এই কাজ ছেড়ে দিয়ে তার সঙ্গে বিয়ে করে সেটেল হয়ে যাক। বাট লিলিকো এই পজিশন থেকে তার এই নাম এই খ্যাতি কোনো পরিস্থিতিতে ছাড়তে চায় না। তো এই জন্য সে কোনো না কোনো সময় একটা অজুহাত দেয় এবং বয়ফ্রেন্ডকে বুঝিয়ে ফেলে। আবার ওই রাতে একটু পরে দেখে লিলিকো অন্য একটা বুড়া বেটার লগে ইন্টিমেট হচ্ছে। তো ওই লোকটা আসলে একটা প্রডিউসার। তো এই জন্য লিলিকো তাকে খুশি করে আরো বড় ব্যানারে কাজ করতে চায়। তো গাইস, তোমরা যারা মেয়ে পটাতে চাও তারা প্রডিউসার হও, শর্ট ফিল্মেও যা হয় প্রডিউসার হও ভাই। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই সে লিলিকো করে কি তার ম্যানেজারকে কল করে যে কাজ হয়ে গিয়েছে। মানে লিলিকো এই সবকিছু তার এজেন্সির ম্যানেজারের নির্দেশে করেছে। ম্যানেজার মানে ওর ম্যানেজার না, কিন্তু লিলিকো নিজে একটা এজেন্সির হয়ে কাজ করে এবং ওই ম্যানেজার বা ওই এজেন্সি খুব ভালো মতোই জানে কিভাবে লিলিকোর সৌন্দর্য দিয়ে নাম, ফেম এবং টাকা কামানো যায়। আর এই সবকিছু ওই কোম্পানি বা ম্যানেজারই ডিসাইড করে। তো যাই হোক, এরপর লিলিকো যখন মিররের সামনে দাঁড়ায় এবং তার সৌন্দর্য দেখে উপভোগ করছিল, তখনই হঠাৎ করে সে মাথায় একটা কালো দাগ দেখতে পায়। আর এই জিনিসটা তাকে ভেতর থেকে খুব ভয় পাইয়ে দেয়। আর এ কারণে সে চিৎকার করে কেঁদে ওঠে। আর তার পরের দিন লিলিকোর ম্যানেজারের সঙ্গে তার মেকআপ আর্টিস্টকে দেখানো হয়। তো ম্যানেজার ওই মেকআপ আর্টিস্টকে বলে তোমাকে তোমার ট্যালেন্ট ব্যবহার করে লিলিকোর মুখের দাগ ঢাকতে হবে। অ্যাকচুয়ালি যদিও তারা এটা গোপন রাখতে চায়, কিন্তু বুঝে গিয়েছিল যে একজনকে না একজনকে তো জানাতে হবে। তো এই জন্য মেকআপ আর্টিস্টকে সত্যটা বলতে হয়। এবং এরপর ম্যানেজার ওই মেকআপ আর্টিস্টকে আরো বলে যে লিলিকোর পুরো শরীরটাই প্লাস্টিক সার্জারি দিয়ে করা। ওর উচ্চতা আর ওই যে মনে করো মানে ওইটা ছাড়া, মানে যৌন পার্ট ছাড়া কোনো কিছু ওর আসল নয়। ওর চেহারা, বডি ফিটনেস সবকিছু প্লাস্টিক সার্জারি করা। এবং এটারই সাইড এফেক্ট হচ্ছে ওর চেহারার ওই কালো দাগ। এবং এর আগে আমি আরো অনেক সাধারণ মেয়ের প্লাস্টিক সার্জারি করিয়ে এরকম সুন্দর করেছিলাম, কিন্তু লিলিকোর ব্যাপারটা খুবই স্পেশাল। আর যেহেতু লিলিকোকে এমন করতে আমরা অনেক খরচ করেছি, আর এই জন্যই সে আমাদের এজেন্সির জন্য একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস হয়েছে। তো এইখানে মেকআপ আর্টিস্ট বিশ্বাসই করতে পারছিল না, পুরো দুনিয়া যার জন্য পাগল, তার সৌন্দর্য একদম ভুয়া। তো যাই হোক, এরপর ম্যানেজার করে কি ওই মেকআপ আর্টিস্টের মুখ বন্ধ রাখতে তাকে একটা ডায়মন্ড রিং দেয় এবং বলে আমার মনে হয় তোমার ওই লিলিকোর গোপন রহস্যটা গোপনে রাখা উচিত। তো এর পরের সিনটাতে দেখা যায় লিলিকো তার মুখের দাগ সরানোর জন্য সে হসপিটালে গিয়েছে যেখানে তার পুরো শরীরে প্লাস্টিক সার্জারি হয়েছিল। তো এখানে হালকা পাতলা ট্রিটমেন্টের পর সেই দাগ ঠিক করে দেওয়া হয়। তো এরপর সে যখন ক্লিনিক থেকে বের হয়, সে তখন আরেকটা মেয়ের মুখে একই রকম দাগ দেখতে পায়, যে দাগগুলো কিছুক্ষণ আগে লিলিকোর মুখে ছিল। তো ওই মেয়ে চিৎকার করে ডক্টরদেরকে অনেক কিছু বলছিল, কারণ এদের প্লাস্টিক সার্জারির কারণেই ধীরে ধীরে এই দাগগুলো বেরোতে শুরু করেছে। তো এটা দেখে লিলিকো বেশ ঘাবড়ে যায়, তবে তারপরেও তার একটা বিশ্বাস ছিল যে তার উপর এরকম কোনো কিছু হবে না। আর এরপর আবারও দেখানো হয় ডিটেকটিভ আসাটাকে। আর ওরা মাগুমি নামের একটা মেয়ের কেস স্টাডি করছিল, যে কিছুদিন আগে তার ফ্ল্যাটে আত্মহত্যা করেছে। তো এখানে আসাটা তার সিনিয়র অফিসারকে বলে মাগুমিও কিন্তু ওই ক্লিনিকে প্লাস্টিক সার্জারি করে সুন্দরী হয়েছিল। তবে এরপর তার আর কি হয়েছে কেউ জানে না, কেন সুইসাইড করেছে এটাও যায় না। তবে আমার কাছে মনে হয় ওই প্লাস্টিক সার্জারির সাইড ইফেক্টে তার চেহারা খারাপ হতে থাকার এই কারণে সে ডিপ্রেশনে গিয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করে। নর্মালি হালকা পাতলা প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের চেহারা পরিবর্তন করা অনেক স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওই ক্লিনিক যেভাবে প্লাস্টিক সার্জারি করছে মানুষকে একবারে পুতুল বানিয়ে ফেলছে, টেইলার্সের মতো কাপড় চোপড় করছে, যেটা সম্পূর্ণ বেআইনি। এবং সিরিয়াসলি প্লাস্টিক সার্জারি একটা নর্মাল জিনিস। ধরো তোমার নাক চোখা করবে বা ঠোঁট সার্জারি করে একটু স্লিম করবে বা মোটা করবে, ইটস ফাইন, কিন্তু মানুষ এই পর্যন্তই থামে না, তারা পুরো চেহারা করে কমুকের মতো বানাবে, হাইট বাড়াবে, মানে এমন এমন সব সার্জারি যেগুলো মনে করো সম্পূর্ণ নিষিদ্ধ। তো যাই হোক, ওরা শুধুমাত্র মুখই নয়, মেয়েদের পুরো শরীরটাই বদলে দেয়। আর এজন্য ওই মেয়েদের সাহায্যে ওদের কাছ থেকে নিয়ে ওষুধ খেতে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে এত কিছু করার পরেও ওই সার্জারির সাইড ইফেক্ট ধরা পড়ছে। তো এখন আসাটা সম্পূর্ণ মনোযোগ ওই লিলিকোর কেসেই যায়, কারণ যদি একবার সত্যটা সবার সামনে চলে আসে তাহলে যেহেতু লিলিকো জনপ্রিয়, ওর জন্য এই ব্যাপারটা পুরো জাপানে ছড়িয়ে পড়বে এবং সকল মানুষরা সচেতন হতে পারবে এবং ওই ক্লিনিকের বিরুদ্ধে জোরালো মামলা করে সেটা চিরদিনের জন্য বন্ধ করিয়ে দেওয়া যাবে। আর এর পরের সিনেমা দেখতে পাই লিলিকোর জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে। দেশের প্রায় সকল ম্যাগাজিনের ফ্রন্ট কভারে তারই মুখ দেওয়া হয়েছে। বড় বড় কোম্পানিগুলো তার চাহিদা অনুযায়ী টাকা দিয়ে তার সাথে কাজ করতে চায় এবং লিলিকোর ডিমান্ড এতই বেড়ে গিয়েছে যে হলিউড থেকে নায়ক আলামিনের সাথেও পাইরেটস অব দ্য সুন্দরবন সিনেমার অফার আসে, তবে সে আলামিনের নাম শুনে না করে দেয়। তো যাই হোক, এটা বুঝতে পেরেছো যে লিলিকো বর্তমানে অনেক বড় একটা পর্যায়ে রয়েছে। তো যাই হোক, নিজের এই নেম ফ্রেম দেখে লিলিকো কিন্তু খুব খুশি, কারণ প্রত্যেকটা মেয়ে এরকম জীবন চায়। তবে এত বেশি ব্যস্ত শিডিউলের কারণে সে একদমই বিশ্রামের সুযোগ পায় না, কারণ এজেন্সি তাকে টাকা দিয়ে এরকম সুন্দরী বানিয়েছে, এজেন্সি তাকে কাজ এনে দিচ্ছে, তাকে ল্যাভিশ লাইফস্টাইল দিয়েছে। তো তাকে তো এজেন্সির জন্য কাজ করতে হবে। তো সে ভেতরে যতই ক্লান্ত থাকুক না কেন, এজেন্সির মাধ্যমে নেওয়া কন্ট্রাক্টগুলো তাকে শেষ করতেই হবে। চোখে যতই ঘুম জমে থাকুক, তার ঘুমানোর কোনো অনুমতি নেই। তো সে কোনো রকমের লড়াই করে নিজের ভেতরের আবেগগুলো সামলে প্রতিদিন সেটে পৌঁছায় আর ক্যামেরার সামনে মিথ্যে হাসি দিয়ে নিজের কাজটা দারুণভাবে করে যায়। আর এরপর একদিন রাতে কাজ শেষ করে সে যখন তার অ্যাসিস্ট্যান্ট মিশুকোর সাথে বাড়ি ফিরছিল, তখন লিলিকো তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এভাবে কিভাবে বাঁচতে পারো? তোমার কি একটু মন চায় না একটু মেকআপ করে নিজেকে একটু সুন্দরী করে ঘুরতে? মিশুকো তখন বলে, আমার চেহারাই খারাপ, আমি যতই মেকআপ করি না কেন আমি আপনার মতো কি আর সুন্দরী হতে পারবো? আর এরপর বাড়ি
ফিরে লিলিকো করে কি আবারও আয়নার সামনে নিজের চেহারাটা ঘুরে ঘুরে দেখে। আমাদের অনেকেরই অভ্যাস আয়নার সামনে বারবার চেহারা দেখা। তো যাই হোক, আর কিছুক্ষণ পরে সে খুব বেশ দুঃখ নিয়ে তার যে অ্যাসিস্ট্যান্ট মিশিকোকে বলে, ইস যদি আমি কারো সত্যিকারের ভালোবাসার মানুষ হতাম। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, কেন, আপনার তো লাখ লাখ ফ্যান ফলোয়ার রয়েছে। কিন্তু মিশিকো তখন বলে, কিন্তু ওদের মধ্যে তো আর কেউ নেই যে আমাকে সত্যিকারে ভালোবাসবে, পুরোপুরি গ্রহণ করবে। বাট অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বুঝিয়ে বলে, দেখুন পুরো দুনিয়ায় যেখানে আপনাকে ভালোবাসে এরকম আজেরা চিন্তা করে নিজের মন খারাপ করবেন না। তো এরপরে লিলিকো যখন মেকআপ মুছে ফেলতে যায় তখন তার মুখে আরেকটা নতুন দাগ পড়ে যায়, আর এটা দেখে তার হতাশা আরো বেড়ে যায়। আর সে ভাবতে থাকে আজ তার যা কিছু আছে সবকিছু এই চেহারা স্রোতের কারণেই। কালে যদি এই চেহারা স্রোত নষ্ট হয়ে যায় তাহলে সে তার নাম খ্যাতি হারানোর পাশাপাশি এখন যারা তার এই সৌন্দর্যের পাগল তারা সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে। তো এরপর এই হতাশায় ঘর থেকে বের হয়ে সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো আমি কি সত্যি সত্যি সুন্দরী? তো লিলিকো এরকম সাইকো টাইপ আচরণ দেখে অ্যাসিস্ট্যান্ট তো ভয় পেয়ে যায়, আর সাথে সাথে বলে, হ্যাঁ হ্যাঁ জি ম্যাডাম, পুরো জাপানে কেন বাংলাদেশও আপনার মতো সুন্দরী কেউ নেই। তো আপাতত লিলিকো এই কথাটা শুনে একটু শান্তি পায় এবং আজকের রাতটা ভালো মতো ঘুমাতে পারে। মানে চিন্তা করো কোন লেভেলের মনে করো পাগল হয়ে গিয়েছে। আর এর পরের দিন আমরা দেখি লিলিকো তার ছোট বোনের কাছ থেকে একটা চিঠি পায় যেখানে লেখা ছিল সে তার স্কুলের একটা ট্রিপের কারণে শহরে এসেছে, তাই যদি লিলিকোর সময় থাকে সে যেন তার সঙ্গে দেখা করতে আসে। তো পরের দিন লিলিকো করে কি তার বোনের সঙ্গে দেখা করার জন্য একদম নির্জন একটা জায়গায় যায়। আসলে লিলিকোর অতীত সম্পর্কে পৃথিবীর কেউ কোনো কিছু জানে না, তো দুনিয়ার কেউ যেন না জানতে পারে ও কই থেকে এসেছে, উৎপত্তি কি, এজন্য ওর বোনকে একাই দেখা করার জন্য রেখেছিল। আর ওর বোনের চেহারা দেখে আমরা বুঝতে পারছি যে লিলিকোর অরিজিনাল চেহারা কি হতে পারে সার্জারির আগে। তো যাই হোক, লিলিকোর বোন যখন অনেক সমস্যার কথা বলে তখন লিলিকো বলে, সকল সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে তুই তোর বডির ওজন কমিয়ে প্লাস্টিক সার্জারি করিয়ে ফেল, কারণ একবার তুই যখন সুন্দরী দেখাতে শুরু করবি সকল সমস্যা নিজে থেকেই সলভ হয়ে যাবে। তো লিলিকোর কাছে এই কথাটা বেশ অদ্ভুত লাগে এবং লিলিকোর কথাবার্তাগুলো ওর পছন্দ হয় না, কেমন যেন অ্যারোগেন্ট অন্যরকম বদলে গিয়েছে। তো যাই হোক, এরপর লিলিকো তার বোনের কাছ থেকে জানতে পারে যে গত 3 মাস ধরে ওর এজেন্সির লোকেরা ওদের বাড়িতে কোনো টাকা পাঠায়নি, আর এই কারণে ওদের পরিবারে আর্থিক সমস্যা অনেক বেড়ে গিয়েছে। গাইস, ভিডিওর মাঝখানে আমি তোমাদের একটু বিরক্ত করব। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করেছি। ওয়েবসাইটটি হচ্ছে www.savageon.com, যেটা ওপরের ডানের স্ক্রিনে প্রতি ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু সেখানে কি রয়েছে, অ্যাকচুয়ালি এখানে রেগুলারলি হাজার হাজার প্রোডাক্ট অ্যাড হতে থাকবে। তো এখানে যে শুধুমাত্র আমার প্রোডাক্ট থাকবে তা কিন্তু নয়, তুমি আমাদের অডিয়েন্স, আমার সাথে তোমাদের একটা দীর্ঘদিনের পরিচয় রয়েছে। তো তুমি যদি সেলার হয়ে থাকো এবং তোমার যদি কোনো বিক্রির জিনিস থেকে থাকে তুমি কিন্তু এখানে স্টল খুলতে পারো এবং এই জায়গাতে তোমার পণ্য শোকেস করতে পারো। আর রেগুলারলি আমি যেহেতু অনেক সেক্টরে ভিডিও আপলোড করি, তো আমি যেটা করবো ওই ওয়েবসাইটকে রেগুলার প্রমোট করতে থাকবো। তো এর ফলে কি হবে, অনেক অডিয়েন্স বা অনেক কাস্টমার আসবে যাদের একটা পণ্য দরকার। আবার অলরেডি যারা আমাদের ভিডিও দেখো তাদের মধ্যে থেকে অনেকের কিন্তু অনেক প্রোডাক্ট দরকার পড়ে এবং অনলাইনে তোমরা কিন্তু অর্ডার করতে সাহস পাও না যে প্রোডাক্টের মান সঠিক হবে কিনা। তো এর জন্য আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে তোমাদের স্যাটিসফ্যাকশন খুবই সিরিয়াস ভাবে আমরা নিয়েছি। মানে তুমি যদি এখান থেকে প্রোডাক্ট অর্ডার করো, তারপর তুমি ডেলিভারি ম্যান যখন যাবে, তুমি ডেলিভারি ম্যানকে দাঁড় করি ইচ্ছা মতো ভালো মতো পণ্য চেক করে দেখবে। তুমি দেখবে যে দাম দিয়েছো সেই দাম অনুযায়ী যোগ্য প্রোডাক্ট পেয়েছো কিনা, এবং তুমি দেখবে যে কোনো ছেঁড়াফাটা আছে কিনা। যদি পছন্দ না হয় বা কোনো সমস্যা থাকে তুমি ভিডিও করে তারপর আমাদের যে সেলস ম্যানেজার অনেক ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে, এবং অনেক যদি মনে করে যে ভ্যালিড রিজন রয়েছে তোমার পণ্য ফেরত নেওয়া হবে, এমনকি তোমরা প্রত্যেকটা প্রোডাক্টে রিভিউ দিতে পারবে এবং কোনো যদি ভুয়া সেলার আসে তাকে তোমরা ব্যানও করাতে পারবে। তো এখানে মেইন মটো হচ্ছে আমার যে অডিয়েন্স রয়েছে তারা যেন সঠিক পণ্যটা পায়, এবং এর সাথে আমার যারা ব্যবসায়ী অডিয়েন্স রয়েছে তাদেরও আমরা একটা উপকার করতে পারি। মানে বুঝতেই পারছো, তোমাদের সাথে আমাদের 7-8 বছরের একটা দীর্ঘ সম্পর্ক এবং আস্থার জায়গা তৈরি হয়েছে। তো সেটাকে আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে চাচ্ছি। মানে এখানে তোমরা বিনামূল্যে আমাদের সাথে পণ্য প্রদর্শনও করতে পারছো, আবার নিশ্চিন্তে পণ্য ক্রয় করতে পারছো। মানে একটা হাটের মতো তৈরি করছি আমরা। তো সেই হিসাবে ওয়েবসাইটে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য সেরা মানের কিছু প্লেয়ার এডিশনের জার্সি নিয়ে এসেছি, যেটা সরাসরি চায়না থেকে আসে, এবং প্লেয়ার এডিশনের জার্সির দাম হচ্ছে মাত্র 990 টাকা। এবং নর্মালি বাজারে কিন্তু প্লেয়ার এডিশনের জার্সি 1100 টাকার উপরে বিক্রি হয়, কিন্তু যেহেতু আমি সরাসরি তোমাদেরকে বিক্রি করছি, কোনো আমাদের ফেসবুক বুস্টিং খরচ লাগছে না, এজন্য আমরা এই দামে দিতে পারছি। আর ফ্যান এডিশন, যেটা একবারে বাংলাদেশের সবচেয়ে টপ ভার্সন, সেটার দাম হচ্ছে মাত্র 750 টাকা। আর এছাড়াও তুমি তোমার জার্সিতে তোমার পছন্দের মানুষের নাম বা তোমার নাম এবং পছন্দের প্লেয়ারের নাম্বার লিখে নিতে চাও, সেক্ষেত্রে 100 টাকা চার্জ দিতে হবে। তবে প্লেয়ার এডিশন যেহেতু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা, তো এইটার সাইজের ব্যাপারটা নিয়ে আমার একটু কনফিউশন লেগেছে। মানে আমি ফ্রাঙ্কলি বলি, অ্যাজ এ কাস্টমার আমি যখন এই জার্সিটা অর্ডার করেছি, নর্মালি আমার তো এল সাইজ লাগে, কিন্তু আমি যখন এম সাইজের জার্সিটা পরেছি আমার কাছে ওইটাই মনে করো এল সাইজের মতোই বড় লেগেছে, মানে একটু বেশি বড় লেগেছে। তো এর জন্য তুমি যেটা করবে, তোমার যাতে সাইজে প্রবলেম না হয় বা কিনলে তারপর দেখা গেল যে তোমার সাইজটা কম বেশি হয়ে গেল, তো এর জন্য আমাদের যে সেলস ম্যানেজার অনেক রয়েছে, একবারে ডাইরেক্ট ওর সাথে কথা বলে ইঞ্চিতে হিসাব নিয়ে তারপর করবে কি তুমি জার্সিটা অর্ডার করবে। মানে আমি এজ এ কাস্টমার হিসেবে বা তোমাদের ভাই হিসেবে এটা পরামর্শ দিলাম। আর একটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারি, কোয়ালিটি নিয়ে সমস্যা হবে না, কারণ আমি নিজে একটা অর্ডার করেছি। তবে তারপরেও তোমার যদি পছন্দ না হয় তুমি ফেরত দিতে পারবে ভ্যালিড রিজন দেখিয়ে। তো যাই হোক, নিশ্চিন্তে জার্সি অর্ডার করতে যাও হচ্ছে স্যাভেজন ওয়েবসাইটে। এছাড়াও আমাদের
আমাদের কিন্তু অনেক অ্যানিমে কালেকশনের টি শার্ট রয়েছে এবং আরো অনেক আসবে এবং শত শত প্রোডাক্ট অলরেডি অ্যাড হয়েছে এবং ভবিষ্যতে আরো অ্যাড হবে তোমাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে। তো আমাদের দীর্ঘদিনের যে একটা শুধু ভিডিও দেখার সম্পর্ক ছিল সেটা কিন্তু আমরা আস্তে আস্তে কমার্শিয়াল ভাবে রূপান্তরিত করছি এবং আশা করছি আমরা একে অপরকে সাপোর্ট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবো। তো অনেক কথা বললাম, বাট এটুকুর দরকারও ছিল, কারণ আমি বিশ্বাস করি আমি যে পদক্ষেপটা নিয়েছি এটা দিয়ে আমার অনেক অডিয়েন্স উপকৃত হতে পারে। ধরো একটা মেয়ে রয়েছে যে ভালো বুটিক্স হাতের কাজ করে, একটা ছেলে রয়েছে সে কিছু করতে চায়, তো আমরা বিনামূল্যে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলাম, এখান থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে কিনতে চায় তারাও কিন্তু সেখান থেকে অর্ডার করতে সাহস পায় না। তো আমরা আশা করছি এই প্ল্যাটফর্মটা তোমাদের সবার জন্য অনেক কাজের হবে। আর তোমরা যারা স্টল দিতে চাও, মানে প্রোডাক্ট অ্যাড করতে চাও, আর যারা প্রোডাক্ট কিনতে চাও, তাদের সবার জন্য কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, মানে ওয়েবসাইটের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেখানে তোমরা যোগাযোগ করবে অনেকের সাথে। তো চলো এবার আমরা মূল ভিডিওতে যাই। আর এরপর আমরা পরের দিন দেখতে পাই লিলিকো আবারও সেই ক্লিনিকে সার্জারি করাতে যায়, আর এবার তার সার্জারির অনেক বেশি ব্যথার ছিল, আর তাই সে ডক্টরের কাছ থেকে জিজ্ঞেস করেই ফেলে যে আর কতদিন তার এইসব ব্যথা সহ্য করতে হবে। তো জবাবে ডক্টর বলে, এই ব্যথার কারণে আজকে তুমি কিন্তু এই অবস্থায় পৌঁছেছো। তুমি মনে করো সেই দিনগুলোর কথা যখন তুমি একদমই সুন্দরী ছিলে না, কিন্তু এই প্লাস্টিক সার্জারি বা এই কষ্টের কারণে কিন্তু তোমার এত নাম ডাকার খ্যাতি পেয়েছো। আর তোমার মনে আছে তো, তুমি তো তোমার জীবনে এই ধরনের খ্যাতি আর নামটাই চেয়েছিলে। তো সোজা হিসাব হচ্ছে তুমি যদি এই নাম খ্যাতি ধরে রাখতে চাও, এই ধরনের কষ্ট তোমার সইতেই হবে। তো পরের সিনে দেখানো হয় লিলিকোর সেই সার্জারি সফল হয়েছে এবং আগের চেয়েও বেশি সুন্দরী হয়ে ফিরেছে এবং কোন একটা ইভেন্টের সময় তার এক ঝলক দেখতে মানুষ পাগল হয়ে উঠেছিল এবং ফ্যানদের কাছ থেকে সে যে ভালোবাসা পাচ্ছিল এটা দেখে সে অনুভব করছিল যে তার শরীরে যে সে কাঁচি টাচি ঢুকিয়েছে বা সার্জারি এক্সপেরিমেন্ট করিয়েছে এটা সাকসেসফুল হয়েছে, কাজে লেগেছে। আর অন্যদিকে ডিটেকটিভ আসাডাও কিন্তু এই ইভেন্ট টিভিতে দেখছিলেন, আর তিনিও লিলিকোর সৌন্দর্যের জন্য পছন্দ করতেন, কিন্তু এরই সাথে তার মনে একটা আফসোস ছিল যে এই সৌন্দর্য একসময় লিলিকোকে অনেক বড় একটা দাম দেওয়া হবে। মানে প্রত্যেকটা প্লাস্টিক সার্জারি কিন্তু একটা সাইড ইফেক্টস থাকে, এটা তুমি মোটামুটি চ্যাটজিপিটি গুলো বুঝতে পারবে। তবে এখন প্লাস্টিক সার্জারি মানুষ কোন দিকে নিয়েছে, মানে হাড়ই কেটে ফেলে গালের, মানে মুখের শেপ চেঞ্জ করার জন্য অনেক ধরনের করে। নর্মাল সার্জারি অত ব্যাপার না, কিন্তু এমন সার্জারি হয় যেমন তোমার লম্বা হওয়ার জন্য করে কি হাঁটুর মধ্যে স্পঞ্জ ঢুকিয়ে দেয় মাত্র 8 ইঞ্চি হাইট বাড়ানোর জন্য। তো এইগুলোর কিন্তু পরবর্তীতে মারাত্মক সাইড ইফেক্ট হয়। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে লিলিকো তার ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি আমার পরিবারের জন্য সময় মতো টাকা পাঠাচ্ছেন? এর জবাবে ম্যানেজার যখন মিথ্যা কথা বলার চেষ্টা করে তখন লিলিকো বলে, আমার ছোট বোন বলেছে যে গত 3 মাস ধরে তাকে কোনো টাকা পাঠানো হয়নি। তো এর জবাবে ম্যানেজার বলে, হয়তো আমরা তোমার কাছ থেকে ভালো টাকায় রোজগার করছি, কিন্তু তার বেশিরভাগ টাকাই তো তোমাকে মেইনটেইন করতেই খরচ হয়। তোমার এই দামি লাইফস্টাইল, পাশাপাশি তোমার প্রতিদিন এত প্লাস্টিক সার্জারি, কসমেটিক, ঔষধ সব খরচ তো এখানেই যায়। তো ম্যানেজারের এই কথাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে লিলিকো নামের এই সুপার মডেল মূলত ওদের কাছে একটা মনে করো পণ্য, ওরা জাস্ট ওদের এজেন্সির জন্য ব্যবহার করছে, যত সম্ভব টাকা কামাতে চায়। তো যাই হোক, ওরা দুজন যখন কথা বলছিল তখনই কাজরি নামের একটা মেয়ে আসে। তো ম্যানেজার তখন লিলিকোকে বলে, এই নতুন মেয়েটাকে আমি হায়ার করেছি এবং তাকে আমরা নেক্সট সুপার মডেল বানাতে চাই তোমার মতো। আর তার উপর ম্যানেজার চাইছিল যে কাজরি নামের নতুন মেয়েটিকে লিলিকোর সাথে ইন্ট্রোডিউস করাবে, মানে রেগুলার লিলিকো যা যা করবে সাথেও থাকবে। তো আলটিমেটলি কি হবে, ও প্রমোট হয়ে যাবে না, ওর তো তখন পপুলারিটি কমে যাবে। যেই কথা সেই কাজ, সকল শুটিং এ কাজরিকে রাখা হয় এবং আজকাল লোকেও লিলিকোর সাথে অনেক ম্যাগাজিনের কভার পেজে দেখা যায়। আর এই কারণে কাজরি নামের নতুন মেয়েটি অনেক কাজও পেয়ে যায় এবং তার অনেক ফ্যান ফলোয়ার হয়ে যায়। আর এটা দেখে লিলিকোর ভেতরে অনেক জেলাস হতে থাকে এবং ধীরে ধীরে ওর মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হয় যে ভবিষ্যতে কাজরি হয়তো ওর জায়গাটা নিয়ে যাবে এবং পরে সেই ভয়টা অনেকটাই সত্যও প্রমাণিত হয়, কারণ কিছুদিনের মধ্যেই কাজরিও লিলিকোর মতো অনেক ফেমাস হয়ে গিয়েছিল এবং বেশ কিছু কোম্পানি এখন লিলিকোকে ছেড়ে কাজরির সাথে নতুন কন্ট্রাক্ট করছে। ফর এক্সাম্পল, অনেক কসমেটিক কোম্পানি এখন কাজরিকে তাদের আইডল বানাচ্ছে। তো এইসব জিনিস লিলিকোর উপর খুবই ব্যাড ইম্প্যাক্ট ফেলে এবং ধীরে ধীরে সে ডিপ্রেশনে চলে যাচ্ছিল। আর তখন সে নিজেকে বাঁচানোর জন্য ডিপ্রেশনের ওষুধ খায়, কিন্তু তারপরও তার ভেতরের যন্ত্রণা এত বেশি ছিল যে ডিপ্রেশনের ওষুধে কোনো কাজই করতে পারছিল না। তো যাই হোক, তার কিছুদিন পরে এমন একটা ঘটনা ঘটে যেটা লিলিকোকে আরো বেশি চিন্তায় ফেলে দেয়। তার বয়ফ্রেন্ড নেম্বু তাকে কল করে জানায় যে আমার ড্যাড একদমই চায় না যে এরকম আমি একটা মডেলকে বিয়ে করি, আর তাই আমার বাবা একটা পলিটিশিয়ানের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আর তাছাড়া তুমি আমার বিয়ের ব্যাপারে এতবার না করেছো যে তোমাকে বিয়ে করার ইচ্ছেও আমার নষ্ট হয়ে গিয়েছে। তো এইরকম একটা সিচুয়েশন ওর বয়ফ্রেন্ডের সাথে যখন ওর সম্পর্ক ভেঙে যায় তখন লিলিকো আরো বেশি হতাশ হয়ে পড়ে এবং সে মনে মনে অনুভব করছিল যে এই খারাপ সময়ে তার কেউ পাশে নেই। তো এই সব কথা ভেবে সে আরো বেশি হতাশ হয়ে যায়, আর এজন্য সে তার সহকারী মিশিকোর সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায়। আর লিলিকোর জন্য তোমার ওই অ্যাসিস্ট্যান্ট তো একদম চাকরের মতো। তো লিলিকো তার ফ্রাস্ট্রেশন বা রাগ বের করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। তো এখানে লিলিকো যেটা করে, মিশিকোর যে বয়ফ্রেন্ড যার নাম হচ্ছে শিন, সে তো এই বাড়িতেই থাকে। তো ওর হাফ নেকেড বডি দেখে ও ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায় এবং তারপর শিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে ক্যান আই কিস ইউ। তো শিন বুঝতে পারছো একটা সাধারণ মানুষ, তা হচ্ছে লিলিকোর মতো একটা সুপার মডেলের চাকরের বয়ফ্রেন্ড। তো তার কিছু বলতে পারে না, ওর কাছে তো একটা লটারির মতো। তারপরও গার্লফ্রেন্ড সামনে রয়েছে এর জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু লিলিকো তো লিলিকোই, ও কোনো কেয়ারই করে না, দেখতেই পারছো। তো আর এখানে অ্যাসিস্ট্যান্ট আর কি রিয়াক্ট করবে, কারণ সে তো লিলিকোকে
আগে চাকরি হারাতে চায় না। আর এরপর লিলিকো করেকে শিনকে নিয়ে একটা রুমে যায় এবং সেখানে তারা ইন্টিমেট হয় এবং মিশিকোর বয়ফ্রেন্ডকে যে নিয়ে গেল সেটা কিছুই বলতে পারে না, কারণ আগেই তোমরা জানি সে অ্যাসিস্ট্যান্ট কম চাকর বেশি। কিন্তু মিশিকোর মনে এটা কিরকম প্রভাব ফেলছে নিশ্চয়ই বুঝতে পারছো। মিশিকো মানে ওই অ্যাসিস্ট্যান্টটা। তো পরের দিন সকালে মিশিকোর বয়ফ্রেন্ড তার গত রাতের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে, মানে লিলিকোর সাথে ইন্টিমেট হয়েছে। কিন্তু মিশিকো তখন রেগে যাওয়ার বদলে শুধু এটাই বলে হয়তো আমার ভাগ্যে এগুলোই লেখা ছিল। আর এর পরের সিনে আমরা দেখি একটা মেয়ের উপর অ্যাসিড অ্যাটাক করেছে কেউ, আর তারপর আমরা দেখতে পাই কাজটা লিলিকোর অ্যাসিস্ট্যান্ট মিশিকো এবং তার বয়ফ্রেন্ড শিন করেছে। তো এটা করার পরে শিনের অনেক ভয় হচ্ছিল এবং সে নিজেকে দোষ দিতে দিতে কাঁদতে থাকে এবং আমরা জানতে পারি এই সবকিছু তারা লিলিকোর কথা অনুযায়ী করেছে। আর যে মেয়েটার উপর তারা অ্যাসিড অ্যাটাক করেছে সেই মেয়েটার কেউ নয় বরং লিলিকোর যে এক্স বয়ফ্রেন্ড নেম্বুর ফিউচার স্ত্রী, মানে ওর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। তো বুঝতেই পারছো লিলিকো কোন পর্যায়ে চলে গিয়েছে। সেই বিষয়টা কোনোভাবেই সহ্য করতে পারছিল না যে তার বয়ফ্রেন্ডকে কেউ ছিনিয়ে নেবে। তো যাই হোক, এর কিছুদিন পরে লিলিকোর মেকআপ আর্টিস্ট যখন মেকআপ করছিল তখন ওই মেকআপ আর্টিস্ট লিলিকোর গলার পেছনেও কিছু কালো দাগ দেখে, যা আগের চেয়ে অনেক বড় এবং ভয়ঙ্কর লাগছিল। তবে সে লিলিকোকে এই ব্যাপারে কিছু বলে না, কিন্তু পরে ম্যানেজারকে গিয়ে এই বিষয়টাই জানায়। তো ম্যানেজার তখন বলে বুঝতে পেরেছি ওর শরীরে যে দ্রুত এই সাইড ইফেক্ট গুলো আসছে তাতে মনে হচ্ছে খুব বেশি দিন ওকে আমরা ইউজ করতে পারবো না। তো এখন আমাদের ওকে বাদ দিয়ে অন্য কোনো সুপার মডেলের উপর ফোকাস করা উচিত। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখি ডিটেকটিভ আসাডা লিলিকোর কাছে যায় আর সে লিলিকোকে বলে তুমি যে ক্লিনিকে তোমার সার্জারি করাতে যাও ওদের কাজ কিন্তু একদম বেআইনি, এবং ওরা জাপানিজ মেয়েদের মধ্যে যে বিউটি স্ট্যান্ডার্ডটা নিয়ে আসছে এবং ওদের মধ্যে যে সৌন্দর্য একটা আসক্তি নিয়ে আসছে সেই সুযোগটা কাজে লাগিয়ে ওরা কিন্তু মেয়েদের কাছ থেকে লাখো লাখ টাকা হাতিয়ে নিয়ে সার্জারি করাচ্ছে। বিষয়টা কেমন আমি বলি, এই পুরো পৃথিবীতে কিন্তু তোমার ওই ট্রান্সজেন্ডার বা ওই যে ছেলে থেকে মেয়ে হওয়ার যে সার্জারি রয়েছে এটার কিন্তু একটা তোমার এজেন্ডা রয়েছে। তারা কিন্তু সিনেমার মাধ্যমে খবরের মাধ্যমে বিভিন্নভাবে এটাকে নর্মালাইজ করে থাকে এবং এটা কিন্তু বিশাল বড় একটা বাজার। তো সেরকম একটা মনে করো যে এইরকম সুন্দর হওয়া তোমার উচিত, তোমার নাকটা এরকম হলে সুন্দর হতো, এরকম ফিটনেস হওয়া উচিত, মানে এইভাবে আর কি মনে করো একটা সৌন্দর্যের স্ট্যান্ডার্ড সামনে এনে দিয়েছে। তো যাই হোক, মিস্টার আসাডার এইসব কথা শুনে লিলি বুঝতে পারে যে আসাডা ওর প্লাস্টিক সার্জারি সম্পর্কিত সকল সিক্রেট খুব ভালো মতোই জানে। তবে তারপর লিলি এমন ভাবে হেসে খেলে নিজেকে প্রেজেন্ট করে যেন লিলিকোর সাথে এসবের কোনো লেনাদেনাই নেই। আর মিস্টার আসাডার লিলিকোর এই স্টাইলটাই খুব পছন্দ হয়, মানে লিলিকো ভেতর থেকে যতই ভেঙে পড়ুক বাইরের জগৎটা সে কারো কাছে প্রকাশ করে না। মানে মিস্টার আসাডাও জানে লিলিকোর অলরেডি হয়তো সাইড এফেক্ট শুরু হয়ে গিয়েছে। তবে এখান থেকে যাওয়ার আগে মিস্টার আসাডা লিলিকে তার সেই সিক্রেট ফাইলটা দিয়ে যায় যার মধ্যে ওই ক্লিনিকের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সকল প্রমাণ জমা রাখা হয়েছিল এবং সকল ভিকটিমদের রিপোর্ট ছিল। কিন্তু আনফরচুনেটলি অনেক বড় বড় পলিটিশিয়ান এবং পুলিশের বড় কর্মকর্তারা জড়িত ছিল, যার জন্য সরাসরি অ্যাকশন নিতে পারছিল না। কিন্তু লিলিকো যদি সাথে থাকতো এটা পুরো দেশের একটা নিউজ হতো, তখন একটা অ্যাকশন নিয়ে যেত। তো যাই হোক, এরপর বাড়ি ফিরে এসে যখন লিলিকো এই ফাইলটা দেখতে শুরু করে তখন সে জানতে পারে সে ছাড়াও আরো অনেক মেয়েরা ছিল ওই ক্লিনিকে যারা প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের জীবনটাই নষ্ট করে ফেলেছে। এবং এই ফাইলের মধ্যে লিলিকোর সে আসল চেহারাটা আমরা দেখতে পাই। তার মানে ইন্সপেক্টর আসাডা সে লিলিকোর আসল চেহারাও জানে। মানে লিলিকো আগে কিন্তু এরকম একটু মোটা এবং চেহারাও তো ভালো ছিল না, আর এই কারণে সে আগে থেকেই ডিপ্রেশনে ছিল। তো এই জন্য সে সার্জারি করে এবং বর্তমান সময় তো এমনিতেও মানসিকভাবে অনেক আঘাতপ্রাপ্ত। তো ওর আগের ছবিও যখন দেখে ওর তখন মনে হয় এই ছবি যদি সবার সামনে আসে আমার কি হবে। তো এইটা ভেবে ওর প্যানিক অ্যাটাক হয় এবং ও করে একটা ইনজেকশন নিয়ে আপাতত নিজেকে শান্ত করে। আর পরের দিন সে যখন সকালে ওঠে সে দেখে তার অ্যাসিস্ট্যান্ট মিশিকো তার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। আর তারপর সে যখন একটু সময় কাটানোর জন্য টিভি চালায় তখনই কাজের বিজ্ঞাপন আসে। মানে যে সেম আইসক্রিমের বিজ্ঞাপনটা আজ থেকে কয়েক মাস আগে লিলিকো করেছিল সেটা বর্তমানে কাজরি করছে। তো এটা দেখে লিলিকো আবারও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং এরপর সে তার অ্যাসিস্ট্যান্ট মিশিকোকে বলে আমার জন্য তোর কাজরির মুখে অ্যাসিড দিতে হবে, কারণ দিন দিন ওর ফেম আমার চোখের কাটা হয়ে উঠেছে। তো এরপর লিলিকো একটা টিভি শোতে যায় যেখানে ইন্টারভিউ হওয়ার আগে তার প্যানিক অ্যাটাক হয় এবং সে ওয়াশরুমে গিয়ে আরেকটা ইনজেকশন নেয়। কিন্তু এর কিছু সময় পর শোটা শুরু হতেই তার ওই ড্রাগের প্রভাব পড়তে শুরু করে এবং ওই সময় তার অদ্ভুত রকমের হ্যালোসিনেশন হয় এবং তার চারপাশে অনেক রং বেরঙের প্রজাপতি সে দেখতে পায়। কোথাও না কোথাও তোমার ওই লিলিকো বুঝতে পেরেছিল তার টাইম শেষ এবং লিলিকোর মানসিক অবস্থা এমন পর্যায়ে যায় যে সে লাইভ অনুষ্ঠানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। আর এর পরের দৃশ্যে আমরা দেখি কাজরি যখন একটা শুটিং এ ব্যস্ত ছিল এবং এরপর যখন রেস্ট নিচ্ছিল তখন মিশিকো তার উপর অ্যাসিড আক্রমণ করার জন্য আসে। মানে সুযোগ পেয়ে কাজরির কাছে পৌঁছায়, তবে গিয়ে ও থেমে যায়, ও সাহস করে আর অ্যাসিড মারতে পারে না। অ্যাকচুয়ালি মিশিকোর মধ্যে এই অনুভূতিটা কাজ করছিল যে লিলিকোর জন্য সে আগে অনেক ভুল কাজ করেছে এবং লিলিকো একটা সাইকো, ওর জন্য আর কোনো ভুল কাজ সে করতে চায় না। আর এর পরের দিন যখন লিলিকোর শরীর একটু খারাপ ছিল তখন তাকে দেখভাল করার জন্য মিশিকোর কাছে যায়, কিন্তু লিলিকোকে দূরে ঠেলে দিয়ে নোংরা সব গালি দেওয়া শুরু করে, কারণ তার অ্যাসিস্ট্যান্ট তার প্রতিদ্বন্দ্বী কাজরিকে তার রাস্তা থেকে সরাতে পারেনি। আর এ কারণেই লিলিকোর উপর অনেক রাগ করেছে এবং শেষ পর্যন্ত তার অ্যাসিস্ট্যান্টকে চাকরি থেকে বেরো করে দেয় এবং অ্যাসিস্ট্যান্টকে চলে যাওয়ার পরে সে চিৎকার করে নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় বসে বসে বারবার সে বলছিল যে কাজরি নামের ওই মেয়েটা আমার জীবন ধ্বংস করে দিয়েছে। আর লিলিকোর মানসিক অবস্থা এমন খারাপ হয়ে গিয়েছে যে তার ডিপ্রেশনের ওষুধগুলো তাকে শান্ত করতে পারছে না এবং তার পুরনো সেই সেরা দিনগুলোর কথা মনে পড়ে যখন সে টপ পর্যায়ে ছিল। তো এইসব কথা মনে পড়ে
পরে লিলি একদম কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে সে লক্ষ্য করে তার অনেকগুলো চুলো একসাথে ঝরে পড়ে তার হাতে চলে এসেছে। তো এই সব দেখে তার নিজের উপর তার দুঃখ হচ্ছিল এবং তার নিজের উপর তার করুণা হচ্ছিল যে আমি ধ্বংস হয়ে গিয়েছি। আর এর পরের সিনেমা দেখে ওই অ্যাসিস্ট্যান্ট লিলিকোর ঘর থেকে বের হওয়ার আগে ওই পুলিশ অফিসার আসাটা যে সিক্রেট ফাইল দিয়ে গিয়েছিল সেটা পেয়ে যায় এবং ওটা চুরি করে। আর আমরা জানি ওটার মধ্যে কি আছে, ওই বিউটি ক্লিনিকের বিরুদ্ধে সকল ক্রিমিনাল রেকর্ড প্লাস আমাদের লিলিকোর আগের ছবি। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, লিলিকোর কারণে কিন্তু এই অ্যাসিস্ট্যান্টের তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, তার উপর আবার চাকরিও হারিয়েছে। তো ওর আর হারানো কিছু নেই। তো ও চিন্তা করো আজকে লিলিকোর কাছ থেকে প্রতিশোধ নেবে। আর এই জন্য সিদ্ধান্ত নেয় ওই ডার্ক সিক্রেটের ফাইলটাও সবার সামনে আনবে। তো তারপরও কি করে, ওই ফাইলটা একটা পোস্ট বক্সে ফেলে একটা নিউজ পেপারের ঠিকানায়। আর 2-3 দিনের মধ্যে ওই ফাইলের সব ডার্ক সিক্রেট ছড়িয়ে পড়ে এবং পুরো দুনিয়ায় কি হয়, লিলিকোর মিথ্যা সৌন্দর্যের কথা জানাজানি হয়ে যায়। যারা আগে ওর ফ্যান ছিল, মানে যারা আগে ওর মতো সুন্দরী হতে চেত, তারা যখন ওর আগের ছবি দেখে ওকে নিয়ে টিটকারি হাসি ঠাট্টা করা শুরু করে এবং মানুষের মধ্যে এই ধরনের কথাবার্তা ছড়াতে শুরু হয় যে এই মেয়েটা বাইরে থেকে যেমন ফেক ভেতর থেকেও তেমন ফেক। এবং দিন দিন লিলিকোকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছিল। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে মিডিয়াও পেছনে পড়ে লাগবে। তো লিলিকোর ইন্টারভিউ নেওয়ার জন্য তারা করে কি ওর বাড়িতে যায়, কিন্তু লিলিকোর ওই সময় মানসিক অবস্থা আরো খারাপ। এর সাথে সাথে তার শরীরে সার্জারির সাইড ইফেক্টও স্পষ্ট দেখা যাচ্ছিল এবং ওই সময় ওর আরো বেশি হ্যালুসিনেশন হওয়া শুরু হয় এবং ও সব জায়গায় খালি ওষুধ দেখতে পায়, মানে যে ওষুধগুলো বছরের পর বছর প্রতিদিন খেতে খালি সৌন্দর্য ধরে রাখতে। আর অন্যদিকে সেই সিক্রেট ফাইলটা ভাইরাল হওয়ার কারণে ডিটেকটিভ আসাটাকে তার কর্তৃপক্ষ সাসপেন্ড করে, কিন্তু যেহেতু ভাইরাল হয়েছে এজন্য বিউটি ক্লিনিকের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়, যেটা বছরের পর বছর মেয়েদের বিউটি অবসেশনকে কাজে লাগিয়ে তাদের জীবন নষ্ট করছে, টাকা হাতিয়ে নিচ্ছে। আর এছাড়াও লিলিকোর ওই ম্যানেজারের বিরুদ্ধেও মামলা করা হয়, কারণ এর আগে সে অনেক মেয়েকে বিউটি ক্লিনিকে নিয়ে এরকম সুপার মডেল বানানোর চেষ্টা করেছিল। তো যাই হোক, এরকম কিছুদিন কাটার পরে একদিন লিলিকোর ম্যানেজার লিলিকোর সঙ্গে দেখা করতে আসে। আর সে লিলিকোকে বলে, দেখো আমি উকিলের সঙ্গে কথা বলেছি, আমরা সবকিছু ভালো মতো প্রস্তুত করে ফেলেছি, খালি তুমি যদি আমার পাশে এসে দাঁড়িয়ে যাও এবং আমি যেমনটা বলি সেরকমটা যদি বলো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার পুরনো সেই ওল্ড ফেম আমি এনে দেবো, ওই মেয়ের চেয়ে তোমাকে আমি আরো উপরে নিয়ে যাব। তো আসলে হয়েছে কি, ম্যানেজার লিলিকোর জন্য আজকে একটা প্রেস কনফারেন্স রেখেছে, যেখানে লিলিকোকে বলতে হবে যে তার ম্যানেজারের উপর করা অভিযোগগুলো একদম মিথ্যা এবং ভুল এবং লিলিকো এবং তার ম্যানেজারের সঙ্গে ওই বিউটি ক্লিনিকের কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এরপর ম্যানেজার তার মেকআপ আর্টিস্টকে বলে লিলিকোকে খুব সুন্দর করে মেকআপ করিয়ে দাও, সবাই ওকে যেভাবে দেখতে চায় ওকে সেভাবে দেখাও। আবার ম্যানেজারও জানে যে লিলিকো যা মনে হয় তাই হোক, লিলিকোকে সবাই ওভাবেই দেখে অভ্যস্ত, মানে আমাকে সবাই ক্যাপে দেখে অভ্যস্ত। আমি যদি এখন টাক মাথায় করি তোমরা বলে ভাই আবার ক্যাপ পরেন, আপনাকে ক্যাপে দেখতে ভালো লাগে, ব্যাপারটা এরকম। তো যাই হোক, তারা সবাই দেখেছে যে লিলিকো কি, সে খুবই সুন্দর এবং খুবই আত্মবিশ্বাসী একটা মেয়ে। তো ওভাবে ওকে সবাই দেখতে চায় এবং ও যদি একবার আজকে এইভাবে কথাটা বলে তাহলে এই মামলার ফলাফল ওদের পক্ষে আসবে। কিন্তু মেকআপ করে লিলিকো যখন সেখান থেকে বের হয়, ওর ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল ভেতর থেকে বিদ্রোহী হয়ে গিয়েছে এবং ওই মিথ্যা জীবনে আর বেশি দিন বাঁচতে চায় না। মানে লিলিকো হয়তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেই মিথ্যা জীবন আর সহ্য করবে না। আর ওই সময় সে নিজের কল্পনার ভেতর থেকে আবারও সেই সব মুহূর্ত উপভোগ করে যখন ওর খুব ক্রেজ ছিল মানুষের মধ্যে। আর ধীরে ধীরে লিলিকো এখন বুঝতে শুরু করেছে যে মানুষের ভালোবাসা পেতে সে এত বছর কষ্ট করেছে, নিজের উপর এত টর্চার করেছে, এত পরিশ্রম করেছে ফ্যান বানাতে, 1 সেকেন্ডের মধ্যে সেই ফ্যানরা তার হেটার হয়ে গিয়েছে এবং যাদের জন্য সে এত কষ্ট করেছে তাদের তো সে চেনেই না, তারা তার কোনো আত্মীয়স্বজনও নয়। তো এটা কিন্তু খুব সিরিয়াস একটা পয়েন্ট। তো এই জন্য আমি ইন্টারনেটে কখনো কারোর সাথে ভালো সাজতে চাই না, কারণ আমি জানি তোমরা আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। তো আমার যত ভালো গুণই থাক, একদিন একটা নেগেটিভ কিছু হবে তোমাদের ওইটা মনে থাকবে। তো আমি ওই জিনিসটা আগে থেকেই জানি আর কি, এই জন্য আমি মনে করো যে রিলিজিয়ন, হিউম্যানিটি এগুলো দিয়ে আমি কোনো সময় ভালো সাজতে চাই না। তো যাই হোক, এরপর প্রেস কনফারেন্সে ও করে কি এন্ট্রি করে, আর সেটা দেখে বোঝা যায় যে ওই ফেক নাম আর যশ খ্যাতি ধরে রাখতে চাইছে না। আর এরপর আমরা দেখি লিলিকো তার এক হাতে ছুরি ধরে রেখেছিল এবং যখনই মিডিয়ার লোকেরা তার কাছে প্রশ্ন করতে শুরু করে ও কোনো কিছু না ভেবেই ওই ছুরিটার এক চোখে ঢুকিয়ে দিয়ে নষ্ট করে ফেলে। কিন্তু মিডিয়ার লোকেরা ভাবছিল এটা হয়তো কোনো একটা পাবলিক স্টান্ট, মানে ফেম পাওয়ার একটা পাবলিক স্টান্ট। তো এই জন্য ওকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না, উল্টো ছবি তুলতে লাগে। আর লিলিকো খুব ভালোভাবেই জানতো বড় কিছু না করলে এই নোংরা পৃথিবী থেকে বের হওয়া সম্ভব নয়। তো এই কারণে সে পুরো পৃথিবীর সামনে নিজের মুখটা খারাপ করে দেয় এবং এই গ্ল্যামারাস দুনিয়া ছেড়ে চিরতরে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। ওকে আর ও কোথায় যে আর জানা যায় না। আর এর কয়েক মাস পরের সময় আমাদের দেখানো হয় যেখানে হঠাৎ করে লিলিকোর কথা উঠেছে এবং যাদের কাছে লিলিকো এক সময় খুবই স্পেশাল ছিল, জান দিয়ে দেবে, আই মিন বিটিএস বা কে পপ যে ফ্যানগুলো রয়েছে ওরকম একটা ব্যাপার, তাদের কাছে লিলিকো আজ বেঁচে রইলো না মারা গেলে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, মানে ও তো আন্ডারগ্রাউন্ড লাপাতা। তো তারা বললো বাঁচলো না মরলো তাতে কি। এবং লিলিকোকে নিয়ে ওরা এত হালকাভাবে কথা বলে যেন লিলিকোকে নিয়ে তারা কখনো ভাবেওনি, সে কখনো কোনো কিছু ছিলই না। তো এটা কিন্তু খুব সিরিয়াস একটা পয়েন্ট। অনেক ইউটিউবার, অনেক সেলিব্রিটি আছে চেষ্টা করে ফ্যানদের খুশি করবে, লাভ নাই। তো যাই হোক, এরপর কয়েক মাস কেটে যায় এবং আমরা দেখি কাজরি এখনো পুরোপুরি লিলিকোর জায়গা নিয়ে নিয়েছে। তবে কিছু কিছু ফ্যান এখনো রয়েছে যারা লিলিকোকে এখনো
সৌন্দর্যের জন্য মনে করে এবং জানে ওর সৌন্দর্য অরিজিনাল না, তবে তারপরে ওকে সৌন্দর্যের আইডল মনে করে যে ওইটাই পারফেক্ট। তবে কেউ জানে না লিলিকো এখন কোথায়। তো এরপর আমরা দেখতে পাই একদিন কাজের শুটিং শেষ করে তার বন্ধুদের সঙ্গে একটা স্ট্রিপ ক্লাবে যায়, আর তখন কিছু সময় পরে সে ওখানে লিলিকোর যে অ্যাসিস্ট্যান্ট মিশিকোকে দেখতে পায় এবং সে খুব এভিল ভঙ্গিতে ইশারা করে কাজরিকে তার পেছনে ডাকে। আর এই মদন মার্কা কাজরি করে করে পেছনে যায় এবং ক্লাবের নিচে একটা আন্ডারগ্রাউন্ডে রেতে যায় বডিগার্ড ছাড়া। আর ওইখানে রুমের মধ্যে একটা অদ্ভুত ধরনের মেয়েকে আমরা দেখতে পাই, আর এই মেয়েটা আর কেউ নয়, সে তার পুরনো প্রতিদ্বন্দ্বী লিলিকো এবং বর্তমানে সে বেশ অদ্ভুত একটা স্টাইলের গেট আপ নিয়ে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিল এবং কাজরির দিকে তাকিয়ে বেশ শয়তানি একটা হাসি দেয়। আর এখানে এরকম একটা ওপেন সাসপেন্সফুল এন্ডিং দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। মানে সিনেমাটা এমনভাবে শেষ করা হয়েছে, ডিরেক্টর বাকিটুকু তোমাদের উপর ছেড়ে দিয়েছে এবং বাকিটুকু কি হতে পারে ওটা তোমাদের কল্পনা করতে হবে। তো আমার এন্ডে থেকে আমি যদি এটা এন্ডিং দেই সেটা কি হবে, ধরো লিলিকোই এখন ওই ম্যানেজারের জায়গায় চলে গিয়েছে, সে এখন আন্ডারগ্রাউন্ড, সে মনে করে এরকম সুপার মডেল চালায় এবং বর্তমানে সেই মনে করে আন্ডারগ্রাউন্ডের একটা ডন হয়ে গিয়েছে। তার উপর কি কাজরির সাথে ওর পুরনো শত্রুতা ছিল, ওকেও ফিনিশ করে দেবে বা ওর চেহারাও নষ্ট করে দেবে এবং ভবিষ্যতে লিলিকোর হাত ধরেই মনে করে যে এরকম আরো অনেক মানুষের জীবন নষ্ট হবে। তো এটা আমার দিক থেকে এন্ডিং। আর আরেকটা আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা বলি, আমি যখন গেমিং ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম ফ্রি ফায়ারে, আমি করেছিলাম কি তখন আমার ফ্যানদের খুশি করার জন্য, কারণ দেখো এখানে র্যান্ডম ভিডিও চ্যানেল যেরকম একটা সিস্টেম, এটা তো ভয়েস বেসড এবং মুভি এক্সপ্লেনের কোনো কমিউনিটি নেই, বাট গেমিং এর যে জায়গাটা সেখানের ফ্যানরা কিন্তু অনেক ডাইহার্ড ফ্যান হয়ে থাকে। তো একটা সময় আমি ফ্রি ফায়ারে এত বেশি অবজেস্ট হয়ে গিয়েছিলাম, মানে ফ্রি ফায়ার ফ্যানদের প্রতি আমি এত বেশি অবজেস্ট হয়ে গিয়েছিলাম যে ওদের খুশি করার জন্য আমি যে কোনো কিছু করতে চাইতাম এবং আমি র্যান্ডম ভিডিও চ্যানেলের আর্নিং দিয়ে আমি লাখ লাখ টাকা খরচ করতাম ওদের জন্য। কিন্তু দেখো মাত্র কয়েক বছরের ব্যাপার, র্যান্ডমের ফ্যানরা কিন্তু সেরকমই আছে, বাট ফ্রি ফায়ারে কিন্তু কেউ জানেও না যে এক সময় ফ্রি ফায়ারে ছিলাম এবং ওদের কোনো কিছু মনেও না যে আমি কোনো একটা সময় কোনো একটা কিছু করেছি। তো তুমি যাই করো না কেন কেউ কোনো কিছু মনে রাখবে না, এটা খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার এবং আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ। আমি মনে করি তুমি যদি কোনো কিছু করো তোমাকে ওটা রেগুলার করতে হবে, তুমি যদি রেগুলার না করতে পারো ওই করার কোনো দাম নাই, নয়তো ওগুলো করারই দরকার নাই, তুমি যা ওইভাবেই থাকা উচিত। তো যাই হোক আমি আজকের মতো বিদায় নেবো, আর বিদায় নেওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার যে ওয়েবসাইটটা www.savage.on.com, এই ওয়েবসাইটটা তোমরা অবশ্যই একটু ঘুরে এসো এবং ওখানে জার্সি রয়েছে, এনিমি টি শার্ট রয়েছে, হয়তো কোনোটা তোমাদের পছন্দ হতে পারে। তো যাই হোক ভালো থেকো, আল্লাহ হাফেজ।